নারীদের যে সকল গৃহস্থালী কাজগুলো আছে সেগুলো আমরা দেখি যে হয় আপনার মা করছে, না হয় আপনার বোন করছে, না হয় আপনার ওয়াইফ করছে। তাহলে এই ধরনের কাজগুলো যেমন হচ্ছে সন্তান লালন পালন করা, বাসার বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে দেখাশোনা করা, বাসার রান্নার কাজগুলো করা, তো এই ধরনের কাজগুলোকে আমরা বলি যে এগুলো হচ্ছে আনপেইড ওয়ার্ক। তাহলে এই যে আনপেইড ওয়ার্ক যেগুলো আছে এগুলোর জন্য কিন্তু আপনি আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী যিনি আছেন তাই কিন্তু মাস শেষে কোনো স্যালারি দিচ্ছেন না। এবং এই ওয়ার্কগুলো যেগুলো তারা প্রতিনিয়ত করছে 8 ঘন্টা 10 ঘন্টা সময় ব্যয় করে, এই কাজগুলোর কোনো ইকোনমিক ভ্যালুও যেমন তাদের দেওয়া হচ্ছে না, একইভাবে এই কাজগুলো কিন্তু জিডিপিতেও অন্তর্ভুক্ত করা হচ্ছে না। আপনি 8 ঘন্টা অফিসে কাজ করলে আপনি যে বেতনটা পান, আরেকজন 10 ঘন্টা কাজ করলে সে যে স্যালারিটা পায়, সেগুলো কিন্তু জিডিপিতে অন্তর্ভুক্ত হয়। কিন্তু আমাদের মা বোনদের যে আনপেড যে ওয়ার্ক, এটা কিন্তু জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। তো এরকম একটা প্রেক্ষাপটে পৃথিবীতে বর্তমানে হচ্ছে আপনারা জানেন যে ইউএনডিপি যে সংস্থাটি আছে তাদের একটা আইডিয়া, সেটা হচ্ছে জেন্ডার জিডিপি। অর্থাৎ অর্থনীতিতে লিঙ্গ ভিত্তিক যে অবদান, একজন নারীর কতটুকু অবদান আর একজন পুরুষের কতটুকু অবদান, এটাকে ইভালুয়েট করার ক্ষেত্রে আসলে এই জেন্ডার জিডিপিটা আপনার সামনে আসে। তো এখন হচ্ছে বলা হচ্ছে যে আপনার এই নারীদের আনপেড ওয়ার্কগুলোকে কীভাবে রাষ্ট্রের জিডিপিতে অন্তর্ভুক্ত করা যায় কি না, এটাকে নিয়ে আসলে আপনার অনেক বেশি আলোচনা হচ্ছে। তো এখন প্রশ্ন হইতে পারে যে আসলে এই রাষ্ট্রের জিডিপিতে আমি কিভাবে আনপেড ওয়ার্কগুলোকে আমি অন্তর্ভুক্ত করব। আপনার ওয়াইফ দৈনিক যেই কাজগুলো করে সেটার আমি ভ্যালুটা কিভাবে পরিমাপ করব। আপনার ওয়াইফ যে আপনার যে সন্তান বেবিকে যে লালন পালন করছে তার পিছনে যে 10 ঘন্টা সময় ব্যয় করছে, তাহলে এটা আপনি কিভাবে আসলে স্যালারিটা নির্ধারণ করবেন, এটার ইকোনমিক ভ্যালুটা কিভাবে পরিমাপ করবেন। তো এই জায়গা থেকে আসলে নারীদের এই আনপেড ওয়ার্কগুলো আসলে জিডিপিতে অবদানের হিস্সা তুলে ধরার ক্ষেত্রে দুইটা মেথড ব্যবহার করা হয়। এর মধ্যে প্রথম যেটা আসলে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এটাকে আমরা বলি যে রিপ্লেসমেন্ট কস্ট মেথড। রিপ্লেসমেন্ট কস্ট মেথড। তাহলে রিপ্লেসমেন্ট কস্ট মেথড হচ্ছে ধরেন ধরেন যে হচ্ছে আপনার ওয়াইফ, সে হচ্ছে ধরেন যে আপনার 4 ঘন্টা সময় কিসে ব্যয় করে, ধরেন যে হচ্ছে 4 ঘন্টা সময় হচ্ছে সে রান্নার কাজে ব্যয় করে। তাহলে এই যে রান্নার কাজে 4 ঘন্টা সময় ব্যয় করে, এই জায়গায় যদি আপনার ওয়াইফের পরিবর্তে আপনি যদি তাকে রিপ্লেস করে আরেকজন কাজের লোক রাখতেন বেতনভুক্ত, যে শুধু রান্নাটাই করবে, তার মানে আপনার ওয়াইফ যে 4 ঘন্টা রান্না করছে সেই জায়গায় সে রান্না না করে যদি আরেকজন ব্যক্তিকে রিপ্লেস করে সেখানে আপনি রাখতেন, তাহলে তাকে কত টাকা স্যালারি দিতে হইতো। লেটস সে হচ্ছে এক্সাম্পল হিসেবে ধরেন যে আমরা দিই যে ধরেন যে মাস শেষে আপনি তাকে 10,000 টাকা স্যালারি দিতে হইতো। তার মানে তারপরে একইভাবে ধরেন যে হচ্ছে আপনার ওয়াইফ, আপনার যে বেবি আছে সেই বেবিকে হচ্ছে সে লালন পালন করছে 6 থেকে 8 ঘন্টা। তাহলে আপনার এই বেবিকে আপনার ওয়াইফ লালন পালনের পরিবর্তে আপনি যদি একজন ন্যানি রাখতেন যে আপনার ছেলেকে দেখাশোনা করতো, আপনার বেবিকে দেখাশোনা করতো, তাহলে এক্ষেত্রে যে এই যে 6 ঘন্টা আপনার বেবিকে সে রাখছে, লালন পালন করছে, তাহলে আপনি আপনার ওয়াইফের পরিবর্তে যদি আরেকজন ন্যানি রাখতেন তাহলে তাকে কত টাকা স্যালারি দিতেন। তাহলে আমরা দেখি যে তাকে ধরেন যে অন্তত 15,000 টাকা আপনি তাকে আপনার বেবিকে দেখাশোনার জন্য স্যালারি দিতেন। ঠিক একইভাবে হচ্ছে আপনার বাসায় যে বৃদ্ধ বাবা মা বা হচ্ছে যে বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকেও দেখাশোনা করছে দেখা যাচ্ছে যে আপনার ওয়াইফ বা আপনার বোন, আপনার মা। তো এই ক্ষেত্রে আসলে আপনি ওই কাজগুলো যদি হচ্ছে তারা না করে যদি আপনি একজন বেতনভুক্ত একজন মানুষকে যদি সেখানে এমপ্লয়ি করতেন যারা ওই কাজগুলো করতো, তাদেরকে কত টাকা স্যালারি দিতেন। তাহলে এখানে আমরা বললাম যে এখানে এই 2 ঘন্টা যে বয়োজ্যেষ্ঠ যারা আছে, বৃদ্ধ যারা আছে তাদের দেখাশোনার জন্য আপনি যদি আরেকজন লোক রাখতেন তাকে দেখা যেত যে মাসে 10,000 টাকা স্যালারি দিতে হইতো। তো এক্ষেত্রে এই রিপ্লেসমেন্ট কস্ট মেথডটা বলতেছে যে আমাদের নারী যারা আছে, যারা গৃহস্থালী কাজগুলো করছে, যেই কাজের হচ্ছে একটা বিশাল সময় তারা ব্যয় করছে কিন্তু মাস শেষে কোনো স্যালারি পাচ্ছে না, তাদের ওই কাজটা কোনো ইভ্যালুয়েট হচ্ছে না, কোনো মূল্যায়ন করা হচ্ছে না এবং রাষ্ট্রের জিডিপিতে অন্তর্ভুক্ত হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে এটা রিপ্লেসমেন্ট কস্ট মেথড অনুযায়ী এটার সংখ্যাটা বের করা যাবে। যে আমাদের যে ধরেন যে আমাদের এখানে 16 কোটি মানুষের মধ্যে ধরেন যে 6 কোটি আমাদের নারী আছে, ধরেন যে আনুমানিক, যাদের কাজগুলো হচ্ছে সব আনপেইড, মানে সব কাজ গৃহস্থালী কাজ করে, কোনো স্যালারি পায় না, জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না। তো রিপ্লেস কস্ট মেথডে আপনি এইভাবে দেখলেন যে বাংলাদেশের এইভাবে 6 কোটি নারী যারা হচ্ছে গৃহস্থালী কাজ করে, তাহলে তাদের এখানে ভ্যালুটা কত দাঁড়াচ্ছে যে 4 ঘন্টা রান্নায় 10,000, 6 ঘন্টায় বেবি দেখাশোনা আপনি অন্য কাউকে রাখলে 15,000 দিতে হইতো, বৃদ্ধদের দেখাশোনার কাজটা আপনার ওয়াইফ না করে অন্য লোক দিয়ে করালে 10,000 টাকা লাগতো। তাহলে এখানে আপনি দেখলেন প্রায় হচ্ছে 35,000 হচ্ছে আপনার এখানে একটা ভ্যালু তৈরি হচ্ছে। অর্থাৎ আপনার ওয়াইফ আনপেড যে কাজগুলো করছে এটার ভ্যালু হচ্ছে 35,000 টাকা। তাহলে এইভাবে হচ্ছে আপনার ওয়াইফ, আমার ওয়াইফ, আরেকজনের ওয়াইফ,
এভাবে আপনার মা, আমার মা, আরেকজনের মা, এভাবে হচ্ছে আপনার বোন, আমার বোন, আরেকজনের বোন, তাদের সবার মিলে আপনি দেখলেন যে এক অর্থ বছরে এই রিপ্লেসমেন্ট কস্ট মেথডে হচ্ছে আমাদের নারীদের এটার হচ্ছে দেখা যাচ্ছে মোট টাকার হিসাবটা হয়ে যাচ্ছে ধরেন যে $5 ট্রিলিয়ন, ধরেন আনুমানিকভাবে। তখন হচ্ছে আপনি কি করবেন, আপনার বছর শেষে যে জিডিপিটা হচ্ছে, তখন যে আপনার রাষ্ট্রের জিডিপি হচ্ছে $10 ট্রিলিয়ন। তো এখন আপনি এই মেথডে আপনার সকল নারীদের আনপেড ওয়ার্কটাকে আপনি হিসেব করে দেখলেন যে এটা $5 ট্রিলিয়ন মতো হয়, তখন আপনি জিডিপিতে এটা অন্তর্ভুক্ত করলেন $5 ট্রিলিয়ন। তাহলে যোগ করার পর আপনি দেখতেছেন রাষ্ট্রের জিডিপি হয়ে যাচ্ছে $15 ট্রিলিয়ন। এটা একটা মেথড। দ্বিতীয় আরেকটা মেথড হচ্ছে, এটাকে আমরা বলি যে অপরচুনিটি কস্ট মেথড। অপরচুনিটি কস্ট মেথড। তাহলে অপরচুনিটি কস্ট মেথড কি? ধরেন এই যে আমরা বললাম যে এখানে আপনার আপনার রান্না করার কাজে হচ্ছে 4 ঘন্টা ব্যয় হচ্ছে, আপনার সন্তান পালনের ক্ষেত্রে ধরেন যে 6 ঘন্টা ব্যবহার হচ্ছে, আপনার বাসার বয়োজ্যেষ্ঠ বা বৃদ্ধদের দেখাশোনা করার জন্য হচ্ছে নারীদের ধরেন যে আরও 2 ঘন্টা ব্যবহার করা হচ্ছে, ব্যয় হচ্ছে। তাহলে এখানে কত ঘন্টা হচ্ছে? 4, 6, 10, 12 ঘন্টা। তাহলে একজন নারী সে 12 ঘন্টা বাসায় কাজ করছে, যেই কাজের কারণে সে কোনো স্যালারি পাচ্ছে না, জিডিপিতে অন্তর্ভুক্ত হচ্ছে না, তার শ্রমের ইয়েটা মূল্যায়ন করা হচ্ছে না। তো এই জায়গা থেকে আসলে বলা হলো যে এখানে ধরেন যে আপনার ওয়াইফ এই গৃহস্থালী কাজগুলো না করে ধরেন যে তার একটা সুযোগ আছে যে সে চাইলে একটা চাকরিতে জয়েন করতে পারে। তাহলে এখন এই চাকরিতে যে সে জয়েন করতে পারে, সে চাকরিতে জয়েন করতে পারছে না কেন? কারণ তার বাসায় বাচ্চা দেখতে হয়, তার বাসায় বৃদ্ধদের দেখতে হয়, তার বাসায় রান্না করতে হয়। তো এখানে অপরচুনিটি কস্ট মেথড বলে যে একজন নারীর টাকা ইনকামের একটা অপরচুনিটি আছে। তাহলে ধরেন যে আপনার ওয়াইফের একটা বিশ্ববিদ্যালয়ে কিংবা হচ্ছে একটা জায়গায় বা একটা ব্যাংকে তার চাকরি করার একটা অপরচুনিটি আছে, সে চাইলে ওই চাকরিতে জয়েন করতে পারে, এবং যেই চাকরির বেতন হচ্ছে আপনার 40,000 টাকা। তাহলে এই যে 40,000 টাকা বেতন, তার একটা অপরচুনিটি আছে সেখানে চাকরি করার, কিন্তু সে সেখানে জয়েন করতে পারছে না কারণ তার ঘরের এই কাজগুলো তাকে সামলাইতে হয়। তার মানে সে যে প্রতিদিন যেই হচ্ছে আপনার এই 12 ঘন্টা সময় যে সে নষ্ট করছে, নষ্ট বলতে সে ফ্যামিলির কাজে ব্যয় করছে, এখানে নষ্ট হবে না, তখন যে ফ্যামিলির কাজে ব্যয় করছে, তাহলে এই প্রতিদিন 30 দিন পরে হচ্ছে তার এই টোটাল কাজের ভ্যালুটা হচ্ছে ধরেন কত দাঁড়াচ্ছে? 40,000। মানে তার অপরচুনিটির দিক হিসেবে, মানে সন্তান লালন পালনের দিক, তার কাজের দিক, এটা তো আসলে টাকা দিয়ে ইভ্যালুয়েট করা যায় না। জাস্ট একটা ইভ্যালুয়েট করার ক্ষেত্রে একটা পরিমাপগত যে তার ভ্যালুটা কতটুকু। তো এই জায়গায় অপরচুনিটি কস্ট মেথড বলতেছে আমি যে অপরচুনিটি হারাইলাম, আমার একটা চাকরির সুযোগ আছে যেখানে 40,000 টাকা বেতন পাইতে পারি আমি, সেটা আমি না করে এইগুলো করছি, তার মানে আমার এই কাজগুলোর ভ্যালু হচ্ছে 40,000 টাকা। তাহলে এভাবে বাংলাদেশের যে 6 কোটি ধরেন যে আনপেড এরকম ওমেন আছে, নারী আছে, তো তাদের সবার অপরচুনিটি যদি আমি হিসেব করি, তাহলে ধরেন দেখা গেল যে $5 ট্রিলিয়ন মতো। তাহলে একইভাবে আমরা বললাম যে আপনার রাষ্ট্রের জিডিপি যদি বর্তমানে $10 ট্রিলিয়ন থাকে, তাহলে নারীদের আনপেড ওয়ার্ক যদি আরও $5 ট্রিলিয়ন যোগ হয়, তাহলে আপনার জিডিপি হয়ে যাচ্ছে রাষ্ট্রের $15 ট্রিলিয়ন। তো যখন আপনি নারীদের এই কাজের ভ্যালুটা যখন জিডিপিতে অন্তর্ভুক্ত করবেন, এটা করে আসলে লাভটা কী? এটা আসলে কেন অন্তর্ভুক্ত করতে হবে? তাহলে এটার মূল বিষয়টা হচ্ছে আপনার এই জেন্ডার জিডিপি যেটা করে, এটার মাধ্যমে আসলে এখানে একটা মেসেজ দেওয়া হয় যে ভাই তোমার জিডিপি $15 ট্রিলিয়ন, যেটার মধ্যে নারীদেরই অবদান হচ্ছে $5 ট্রিলিয়ন। তার মানে এটা ক্ষেত্রে আপনার রাষ্ট্রের পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে নারীর যে কাজ যেগুলো আছে আনপেড ওয়ার্ক, সেটার হিসেবে আপনি একটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি তাকে দিচ্ছেন যে বাংলাদেশের নারীদের মোট জিডিপির ভ্যালু হচ্ছে $5 ট্রিলিয়ন। তাহলে এটা যদি আপনি শতাংশের হিসেবে হিসাব করেন, এটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে হচ্ছে এটা দ্বারা সোসাইটিতে একটা আপনি যেটা করছেন, নারীদের নিয়ে যখন কোনো পলিসি করবেন, আপনার রাষ্ট্রের যে বাজেট যেটা ঘোষণা হবে, ওই বাজেটটা আপনি কোথায় ব্যয় করবেন, ওই বাজেট ব্যয়ের ক্ষেত্রে যেন আসলে নারীদের এই গুরুত্বটাকে স্বীকার করে যেন তাদের পিছনেও যেন বাজেটের একটা বড় অংশ ব্যয় করা যায়, সে কারণে আসলে এই ধরনের জেন্ডার জিডিপির ধারণাগুলো সামনে এসেছে। আপনি যখন নারীদের উন্নয়ন নিয়ে, নারীদের ডিসক্রিমিনেশন কমানো নিয়ে, জেন্ডার গ্যাপ কমানো নিয়ে যখন কোনো পলিসি করবেন, তখন হচ্ছে আপনার এই সংখ্যাগত যে ধারণাগুলো আছে সেগুলো আপনাকে পলিসিগত বিভিন্ন ইফিসিয়েন্সি এনে দিবে, যে নারীর কোন খাত থেকে বেশি আপনার শ্রমটা বেশি ব্যবহার হচ্ছে, নারীর কোন খাতে আমি হচ্ছে বেশি পলিসি নিলে, বেশি জোর দিলে তার এম্পাওয়ারমেন্টটা সম্ভব, এগুলো হচ্ছে আপনি ইজিলি ক্যালকুলেট করতে পারবেন। তার মানে হচ্ছে আপনার এই জেন্ডার জিডিপি যেটা আছে, এটা বাস্তবে আসলে অন্য কোনো রাষ্ট্রের জিডিপির সাথে অ্যাড হয় না, এটা আসলে একটা ধারণাগত বিষয় হিসেবে আছে, একটা ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করে। তবে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এখন পার্লামেন্টে ডিবেট চলছে যে আনপেড ওয়ার্কগুলোকে জিডিপিতে অন্তর্ভুক্ত করা যায় কি যায় না।
তো এই ক্ষেত্রে আসলে বাংলাদেশেও রিসেন্টলি এটা আলোচনা শুরু হয়েছে যে নারীদের আনপেড ওয়ার্কগুলোকে জিডিপিতে অন্তর্ভুক্ত করতে হবে, তাদের কাজের একটা ভ্যালু দিতে হবে। তো এই জায়গাটি হচ্ছে আমাদের আজকের বাংলাদেশ বিষয়াবলীর যে উমেন এম্পাওয়ারমেন্ট যে চ্যাপ্টারটি ছিল, আপনার 15 নম্বর যে অধ্যায় লিখিত বাংলাদেশ বিষয়াবলী, তো সেখানে উইমেন এম্পাওয়ারমেন্ট পড়ার ক্ষেত্রে হচ্ছে আমরা অমর্ত্য সেনের কেপাবিলিটি অ্যাপ্রোচ এটা পড়েছিলাম। তারপরে হচ্ছে ব্রিটিশ বাংলাদেশি হচ্ছে যিনি সমাজবিজ্ঞানী আছেন নায়লা কবির, তার একটা বিখ্যাত মডেল আছে যে রিসোর্স এজেন্সি অ্যান্ড অ্যাচিভমেন্ট মডেল, সেটা আমরা পড়েছি। তারপর হচ্ছে ধরেন যে এখানে নারীর এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে আরও কিছু মডেল আছে, যেমন হচ্ছে মিশেল ফুকু, তারপর জুডিথ বাটলার, তাদের হচ্ছে পোস্ট স্ট্রাকচারাল ফেমিনিজম। তো এগুলোর পাশাপাশি হচ্ছে এই যে জেন্ডার জিডিপি যে ধারণাটা উমেন এম্পাওয়ারমেন্ট করার ক্ষেত্রে, এটা হচ্ছে আপনার একটা রিসেন্ট ট্রেন্ড, এটা হচ্ছে সাম্প্রতিক সময় বেশি আলোচনা হচ্ছে। তো এটা হচ্ছে ইউএনডিপি এটা সবচেয়ে বেশি আলোচনায় নিয়ে আসে। তো এখন বিসিএ যেহেতু অনেক বেশি আপগ্রেডেড হচ্ছে, তারা রিসেন্ট ট্রেন্ডে বেশি ফোকাস দিচ্ছে। তো এই জায়গা থেকে আসলে আপনাদের এই আপডেট যে বিষয়গুলো আছে, রিসেন্ট ট্রেন্ড যেগুলো আছে, এগুলো সম্পর্কে আপনাদের সাম্যক ধারণা রাখতে হবে। যে হচ্ছে জেন্ডার জিডিপি ধারণাটি ব্যাখ্যা করুন, এবং এটি বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে নারীর যে কাজের মূল্যায়নে আসলে এটি কীভাবে আমরা ব্যবহার করতে পারি, বা আমাদের নীতিগত জায়গা থেকে নারীদের জেন্ডার গ্যাপ কমানোর ক্ষেত্রে আমরা এটিকে কীভাবে অ্যাপ্লাই করতে পারি, এই ধরনের কিন্তু বিষয়গুলো কিন্তু আপনাকে সামনে ভাইবা বলেন, আপনি বিসিএস রিটেন বলেন, সেখানে কিন্তু এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু পিএসসি অনেক বেশি আপডেটেড এবং রিসেন্ট ট্রেন্ড থেকে প্রশ্ন করছে। তো এটা ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি যে পুরো ধারণাটি বুঝতে পেরেছেন। পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।